হ্যালো স্টুডেন্ট, আজকে সপ্তম শ্রেণীর প্রশ্নবিচিত্রার দ্বিতীয় স্কুল বালুরঘাট গার্লস হাই স্কুলের সমস্ত প্রশ্ন সমাধান করব। দেখো, একদম প্রথম প্রশ্ন আছে 840 গ্রাম এর 30% সমান কত গ্রাম। তাহলে এর মানে কি গুণ আমরা জানি, তাহলে 840 গুণিতক 30% সমান 840 গুণিতক, এই পার্সেন্টেজ তুলতে হলে কী লিখব, নিচে 100 দিতে হবে। হলো, এবার নিচে একটা শূন্য উপর একটা শূন্য, নিচে একটা শূন্য উপর একটা শূন্য, তাহলে 84 তিনে কত হবে, 252 গ্রাম। ওকে, তারপরে দ্বিতীয় প্রশ্ন বলছে মিশ্র অনুপাত। এই যে তিনটে অনুপাত দেওয়া আছে, এদের মিশ্র অনুপাত কেমন বার করতে হয়। এই যে প্রত্যেকের পূর্বপদগুলোর গুণফল ইস টু উত্তর পদগুলোর গুণফল, মানে প্রথমে যেগুলো আছে সেগুলোকে পূর্বপদ বলে, তারপরেরটাকে উত্তরপদ বলে। তাহলে মিশ্র অনুপাত কী হবে, 5 মানে এর প্রথমটা 5 ইন্টু 8 ইন্টু 7 ইস টু এর দ্বিতীয়টা 9 12 3, 9 12 3। দেখো কাটাকাটি হবে বোধ হয়, এটা 4 2 8, 4 3 12, আর হবে না। দেখো মানে এভাবে কিন্তু অনুপাতের সময় কাটা যায় উভয় পাশে। অনুপাত মানে কি বাই আকারে তো লেখা যায়, তাই না। তাহলে 7 5 35 2 70 ইস টু 9 3 27 3 81, 9 3 27 3 81। ওকে, তারপরে দেখো তৃতীয় প্রশ্নটা কি যে দেখো, সত্য না মিথ্যা যাচাই করতে বলছে সকল আয়তকার চিত্রই সামান্তরিক হবে। দেখো এটা আয়তক্ষেত্র, এটা একটু বেঁকে গেল, আর এইটা হচ্ছে সামান্তরিক। হলো, এই যে সামান্তরিকের, এটা তো সামান্তরিকের সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু আয়তক্ষেত্রের মধ্যে আছে। হলো, এই জন্যই সকল আয়তক্ষেত্রকে সামান্তরিক বলা যাবে। ক্লিয়ার। এরও এই দৈর্ঘ্য দুটো বাহু পরস্পর সমান ও সমান্তরাল, এরও দৈর্ঘ্য এই দুটো বাহু পরস্পর সমান ও সমান্তরাল, এরও দুটো বাহু পরস্পর সমান ও সমান্তরাল, এরও দুটো বাহু পরস্পর সমান ও সমান্তরাল। হলো, মানে সামান্তরিকের সমস্ত বৈশিষ্ট্য কিন্তু আয়তক্ষেত্রের মধ্যে আছে। হলো, তাই সকল আয়তক্ষেত্রকে সামান্তরিক বলা যাবে। হলো, কিন্তু সকল সামান্তরিককে আয়তক্ষেত্র বলা যাবে না। কেন, আয়তক্ষেত্রের একটা বৈশিষ্ট্য কিন্তু এতে নেই। যেমন ধরো, আয়তক্ষেত্রের কোণগুলো সব 90 ডিগ্রি, সামান্তরিকের কোণগুলো কিন্তু 90 ডিগ্রি নয়। বারবার ভিডিওটা দেখে বুঝবে। হলো, তাহলে এটা সত্য। ক্লিয়ার। তার পরের অঙ্কটা যেটা আছে, এই পরের অঙ্কটা দেখো, এই যে আইভির দাগে বলছে এই স্টার চিহ্নটা স্থানে কি বসবে। তাহলে এইটা স্টার ইস টু 13 মানে কি স্টার বাই 13 লিখবে, আর এটা সমানুপাত চিহ্ন, এখানে সমান চিহ্ন দেবে, তারপরে 40 বাই 65। দেখো স্টার বাই তাহলে কত, 13, সমানুপাতের জায়গায় সমান চিহ্ন দিলাম, 40 বাই 65, বা তো স্টারটা বার করতে হবে। তাহলে স্টার সমান এপাশে 40 বাই 65 ছিল, লিখলাম, এই 13টাকে এপাশে নিয়ে পালিয়ে আসো, ভাগ ছিল এপাশে হলে গুণ হবে। তাহলে স্টার এইটার মানটা তাহলে বেরিয়ে যাবে, এইটাকে ক্যালকুলেশন করলে 13 5 65, 5 1 5, 5 8 40, তাহলে কত 8। তাহলে স্টার চিহ্নিত স্থানে 8 বসবে। তারপরে দেখো ভিত থেকে কী আছে, দেখো এইটা ইস টু এইটা, মানে এইটা বাই এইটা করো, মানে লঘিষ্ঠ রূপে প্রকাশ করতে বলছে। তাহলে 12xy বাই 15xy এরকমও করতে পারো। তাহলে কি এটা হচ্ছে কেটে যাবে,
তাই না? তাহলে এটাকে 3 4 12, 3 5 15, এটাও কেটে যাবে। তাহলে কি হবে? 4:5 হবে। ক্লিয়ার? একদম ক্লিয়ার আশা করি। তারপরে যেটা বলছে দেখো, একটি সমবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত। দেখো সমবাহু ত্রিভুজ, সমবাহু মানে সমান বাহু, মানে যে ত্রিভুজের 3টি বাহুই সমান হলো। তাহলে বাহুগুলো সমান হলে তোমরা মাথায় রাখবে কোণগুলোও কিন্তু সমান হবে। হ্যাঁ, এটা তোমাদের পরে প্রমাণ আছে, তখন দেখিয়ে দেবো। শুধু এখানে মাথায় রেখো, বাহুগুলো সমান হলে কোনো ত্রিভুজের বা 3টি বাহু সমান হলে 3টি কোণও সমান হবে। তাহলে মোট 3টে কোণ কত হয়? 180, মানে 3টে কোণ মিলে 180 হয়। তাহলে 3টে কোণ প্রত্যেকটা কত হবে? 60:60:60, তাই না? তো 60 দিয়ে যদি কাটো, 60 একে 60, 60 একে 60, 60 একে 60, তাহলে উত্তর কত হবে? 1:1:1 হলো। তাহলে সমবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত হবে 1:1:1। তারপরে দাগেরটা যেটা আছে দেখো, বলছে কোনো অনুপাতের পূর্বপদ মানে প্রথমটা হলো। এই যে ধরো এই একটা অনুপাত, এটাকে বলে পূর্বপদ, এটাকে বলে উত্তরপদ হলো। তাহলে কোনো অনুপাতের পূর্বপদ উত্তরপদের থেকে ছোট, এই ভেতরে এই যে এই এর ভেতরে যেটা থাকে সেটা বড়। তাহলে পূর্বপদ ছোট আর উত্তরপদ বড় হলে সেই অনুপাতটিকে এটা জানবে লঘু অনুপাত বলবে হলো। আর প্রথমটা যদি, মানে এই যে এটা পূর্বপদ ছোট, এটা বড় হলো, এই রকম অনুপাত হলে এটা লঘু অনুপাত। আর পূর্বপদ যদি বড় হয়, উত্তরপদ ছোট হয়, সেটাকে বলবে গুরু অনুপাত হলো। তাহলে দুটো হচ্ছে, মনে রেখে দেবে। তাহলে এটা কত হবে? ভি দুটো এই যেটা, সেটা কী হবে? বির দাগে হলো, এই যে লঘু অনুপাত। এবারে দেখো এইটাকে সংখ্যা রেখার সাহায্যে দেখাতে হবে। দেখো এই যে প্রশ্নটা সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে বলছে, এটা কেমন করবে দেখো। একদম প্রথমে এরকম একটা দাগ টেনে নিলাম হলো। আচ্ছা, এইখানে মাঝখানে তোমরা যেখানে খুশি একটা দাগ টানো, এখান থেকে 0 শুরু হলো। এবারে এদিকে হলে প্লাস হবে 0, এদিকে হলে প্লাস, মানে কি +1, এটা কি +2, এটা কি হবে +3, এটা কি হবে +4, এটা কি হবে +5, এটা হবে +6, এটা হবে কত? +7, এটা হবে +8, +9। আর এদিকে হলে মাইনাস হবে হলো, -1, -2, এরকম করে তোমাকে লিখতে হবে। এবার এখানে সবাই প্লাস আছে বলে আমি এদিকটা বেশি করে লিখলাম না। তাহলে প্রথমটা দেখো, তাহলে 0 থেকে হিসাবটা হবে। তাহলে এখান থেকে প্রথমে কত? +6, তাহলে এইখান থেকে এই যে এতদূর, তাহলে এই এতদূর +6 এতদূর এলো। তারপরে এখানে একটা দাগ দিয়ে দিলাম জাস্ট বোঝার জন্য। আবার যোগ +3, মানে আরও এখান থেকে আবার +3 যাবে। +3 মানে কি? এখান থেকে 1 2 3 হলো। তাহলে প্রথম অবস্থা কোথা থেকে? এখান থেকে। তাহলে এখান থেকে দেখো, এই 0 থেকে তো হিসাব করেছিলাম, এখান থেকে কত দূর? আচ্ছা, এটা হচ্ছে 9 হবে। ওকে, এখান থেকে এত দূর, এটা কত? এখান থেকে এত দূর কত? এটা শেষে 9 +9। ক্লিয়ার? এইভাবে তোমাকে দেখাতে হবে, খুবই সহজ, বাচ্চা ছেলেও হতে পারে। তাহলে এটা উত্তর কত হবে লিখে দেবে যে অতএব +6, মানে তোমরা এমনি খাতা কলমে পারবে, কিন্তু এটা এরকম সংখ্যা রেখার সাহায্যে দেখাতে হবে। এমনি ধরো যোগ করলেও তো সেম হবে। এমনি যোগ করলে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা যখন এমনি যোগ যদি পরীক্ষায় পড়ে, তখন কি করবে? বন্ধনী তুলবে, এটা +6 আর প্লাসে প্লাসে কত প্লাস হয়? 3, তাই না? তাহলে কি +9। কিন্তু এটা কিন্তু সংখ্যা রেখার সাহায্যে দেখাতে বলছে। এই যে জিনিসটা দেখালাম, এটা সংখ্যা রেখার সাহায্যে যোগ।
হলো, তাহলে তোমরা লিখে দেবো অতএব এইটা সমান এইটা লিখে দেবো। হলো, এটা দেখানোর দরকার নেই এখানে। যদি এমনি বলে তখন এটা করবে, এটা করবে না। যদি সংখ্যারেখা কথাটা উল্লেখ করে এইটা দেখাবে, আর যদি সংখ্যারেখা কথাটা না উল্লেখ করে শুধু এইটা। ক্লিয়ার? আর সংখ্যারেখা এইটা কমপ্লিট করার পরে অতএব দিয়ে প্রশ্নটা লিখবে, প্রশ্ন লিখে কত উত্তর হলো এইটা, তখন এইটা শুধু লিখে দেবে, এই অংশটা দেখাতে হবে না। চলো তার পরের অঙ্কে আমরা যাচ্ছি, 2-এর দাগে। 2-এর দাগে দেখো প্রশ্নটা কী আছে, বোঝার আছে কিন্তু হচ্ছে প্রশ্নটা খুবই সহজ, কিন্তু পরীক্ষায় আসে। 3টি ছাতা বা একটি চেয়ারের দাম, এইটার মানে বোঝো। এইটার মানে হলো একটি চেয়ার সমান 3টি ছাতা। তাহলে আমি লিখি একটি চেয়ার সমান কটি ছাতা? 3টি ছাতা। ক্লিয়ার? এবারে এতদূর ক্লিয়ার হলো। এবারে 2টি ছাতা ও 2টি চেয়ার, তাহলে একটি চেয়ারের দাম যদি 3টি ছাতা হয়, তাহলে এই 2টি চেয়ার সমান কটি ছাতা একটু বার করে নিই। তাহলে 2টি চেয়ার সমান কত হবে? 3 × 2 সমান কত হবে? 6টি ছাতা। হলো? তাহলে আমরা 2টি ছাতা ও 2টি চেয়ার সমান, অতএব 2টি ছাতা ও 2টি চেয়ার সমান, 2টি চেয়ার সমান তো 6টি ছাতা। 2টি চেয়ার সমান কটি? 6টি ছাতা। আর এই দুটি তাহলে মোট 8টি ছাতা। ক্লিয়ার? এবারে সমস্যা তৈরি করে নিতে পারো তোমরা, ঐকিক নিয়ম করতে পারো। হলো, তাহলে মোট 8টি ছাতার দাম বার করতে হবে। ক্লিয়ার? তাহলে এইটা মানে 8টি ছাতার দাম কত, তাই তো? 2টি ছাতা ও 2টি চেয়ার সমান কি লিখলাম? 2টি ছাতা ও 2টি চেয়ার সমান কি 8টি ছাতা? তাহলে 8টি ছাতার দাম কত? আর এখানে প্রশ্ন দিয়েছে কি 3টি ছাতা বা একটি চেয়ার, মানে 3টি ছাতার দাম দিয়েছে। তাহলে ছাতার সংখ্যা, ছাতার সংখ্যা আর দাম হলো। তাহলে 3টি ছাতার দাম 600 টাকা। 3টি ছাতার দাম কত? 600 টাকা। 8টি ছাতার দাম বার করো। 8টি ছাতার দাম কত? এটা বার করতে হবে। তাহলে এখানে ছাতার সংখ্যার সঙ্গে দামের কি সম্পর্ক আছে না? 3টি ছাতার দাম যদি 600 টাকা হয়, 8টি ছাতার দাম কি বেশি হবে, তাই না? তাহলে এর থেকে এটা বেড়েছে, বাড়লে বাড়ে, বাড়লে বাড়ে, কমলে কমে, এরকম হলে কি হয়? সরল সম্পর্ক। হলো, তাহলে লিখব এখানে ছাতার সংখ্যা ও দাম কি সরল সমানুপাতে আছে। দেখো আমি লিখে নিয়েছি, এখানে ছাতার সংখ্যা ও দাম সরল সমানুপাতে আছে। এবার একটু বলে দিই যে প্রথম স্কুলে আমি সরল সমানুপাত কথাটা বা ব্যস্ত সমানুপাত এইটা আমি কিন্তু লিখিনি, আমি শুধু সরল সম্পর্কে আছে লিখেছি। হলো, তোমরা ওইটা একটু কারেকশান করে নেবে, ওটা হয়তো ভুল নয়, তবে লিখবে সমানুপাত কথাটা লিখবে। হ্যাঁ, তাহলে বাড়লে বাড়ে, কমলে কমে, এরকম মনে হলে সরল সমানুপাত, আর বাড়লে কমে, কমলে বাড়ে, এরকম উল্টো মনে হলে ব্যস্ত সমানুপাত। ক্লিয়ার? এবারে এই দামটা বার করতে হবে। তাহলে অতএব দাম বার করতে হবে, তো কার দাম? 8টি ছাতার দাম। হলো, এই যে 8টি ছাতা বা এইটা আছে হচ্ছে প্রশ্নে, এইটা সমান তো এইটা তুমি লিখতে পারো যে 2টি ছাতা, 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম কত হবে? জিজ্ঞাসা চিহ্নের সোজা যেটা আছে সেটা লিখব। ইন্টু, এখানে মনে রাখবে সরল সম্পর্ক হলে এটা উল্টে যাবে, মানে 8/3 লিখব। হলো, এটা মাথায় রাখবে। আর ব্যস্ত হলে যেমন আছে তেমন 3/8 তেমন লিখব। তাহলে এটা কাটো, 3 × 1 = 3, 3 × 2 = 6, 2 শূন্য, তো 208 কত? 1600 টাকা।
হলো, বুঝতে না পারলে তোমরা বারবার ভিডিওগুলোকে দেখবে, আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর যাদের খুব স্লো মনে হচ্ছে তোমরা ইউটিউবে গিয়ে দেবে, সেটিংসে গিয়ে স্পিড বাড়িয়ে দেবে, যাদের প্রচুর গতি মনে হচ্ছে স্লো করে নেবে। চলো তার পরের অঙ্কে। এর পরের প্রশ্নটা দেখো, 2 নম্বর। 5050-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফলটা পূর্ণবর্গ হবে? হলো, মানে এইটার সঙ্গে ধন মানে কত যোগ করলে সেই যোগফলটা পূর্ণবর্গ হবে, মানে এটা নিশ্চয়ই পূর্ণবর্গ নয়। আচ্ছা, তাহলে এই জাতীয় প্রশ্নকে তাহলে কী করব? আচ্ছা, পূর্ণবর্গ মানে বোঝো তো, পূর্ণবর্গ মানে যেমন ধরে যে 4, এটা পূর্ণবর্গ কেন? 2 ইন্টু 2, হ্যাঁ, 2-এর বর্গ সমান 4। 9, এটা পূর্ণবর্গ কেন? 3 ইন্টু 3, 9। 16, এটাও পূর্ণবর্গ মানে 4 ইন্টু 4। বা এটা ছোট সংখ্যার ক্ষেত্রে বুঝিয়ে দিলাম, বা যে সংখ্যাগুলোকে বর্গমূল করা যায় হলো সেগুলো পূর্ণবর্গ। চলো এইটা তাহলে আমি করি। 5050, একে বর্গমূল করব। কেমন নিয়ম? একদম ডান পাশে পুটকি দেবে, একটা বাদে একটা পুটকি দিয়ে যাব। ক্লিয়ার? এবারে এখানে একটা দাগ টানবে। এবারে বর্গমূল করব যখন বর্গ নামটা ডাকবো। হ্যাঁ, কত দূর? পুটকি পর্যন্ত, মানে এত দূর। তাহলে 7 7 49। হ্যাঁ, বর্গনামতাগুলো মুখস্থ করে নেবে। 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, এরকম। হ্যাঁ, তাহলে 7 7 49 যাবে। 1 বিয়োগফল 1 নামাও। এবার বিয়োগফল হলো, নামবে কত দূর? পুটকি পর্যন্ত। হলো, এ পাশে দাগ দাও। এবারে এইটার ডবল এখানে বসাবে, 14, 7-এর ডবল 14। এবার এখানে যাই দেবো, এখানেও তাই দেবো, এটা নিয়ম। এখানে 1 দিলে এখানে 1, তাহলে 141, 1-এ 141। এখানে 2 দিলে এখানেও 2, 142, 2-এ কত বেশি হয়ে যাবে, তাহলে 1 দেবো। 141, 1-এ 141। ক্লিয়ার? তাহলে বিয়োগফল কত হবে গো? 9 হবে। এবারে ব্যাপারটা বুঝে নাও, তাহলে এইটার সঙ্গে কত যোগ করলে পূর্ণবর্গ হবে সেটা আমরা কেমন বার করব? এইটা আমরা এর পরেরটা 71 আছে, তো আমি 72-এর বর্গ বার করব। 72-এর বর্গটা কত? দেখো, 72-এর বর্গ, তাহলে 72 গুণিতক 72, 2 2 4, 2 7 কত? 14, 7 2 14, 4 হাতে হলো 1, 7 7 49, 1-এ 50, 4 8 1 5। তাহলে 72-এর বর্গ কত? 51 84। ক্লিয়ার? এবারে এই দুটোর বিয়োগফলটা তোমাকে দেখতে হবে। হলো, তাহলে অতএব 51 84 বিয়োগ তাহলে 134। তাহলে এই 134 যদি এর সঙ্গে যোগ করে দিই, তাহলে এইটা পাবো। এইটা মানে কি? একটা বর্গ সংখ্যা, হ্যাঁ, পূর্ণবর্গ সংখ্যা। বুঝতে পারছো? তাহলে অতএব কি লিখে দেবো না, এর সঙ্গে 134 ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। হলো, এবারে যেহেতু 2 নম্বরের প্রশ্ন, এত কিছু লেখার দরকার নেই, শুধু লিখে দাও অতএব 134, ওকে, যোগ করতে হবে। বড় প্রশ্ন হলে ঠিক আছে, ছোট প্রশ্ন এত লিখলে পরীক্ষা হলে সময় পাবে না। তারপরের প্রশ্ন দেখো, এইটা 240 মিলিলিটার ডেটল জলে, মানে একটা ডেটল জল, তাতে জলও আছে ডেটলও আছে, সেই জল ও ডেটলের অনুপাত 1:3। দেখো, প্রথমে জল মানে এটা জল ভাববে, তারপরে ডেটল, এটা ডেটল। তাহলে 240 মিলিলিটারের জল কত আছে দেখে নিই, আর ডেটল কত আছে দেখে নিই আগে। তাহলে 240 মিলিলিটারে জল আছে কত? জল আছে কত? তাহলে 240 গুণিতক এইটা প্রথমটা বাই
এদের যোগফল 4 হলো, এটাই নিয়ম। তারপরে 240 মিলিলিটারে ডেটল, ডেটল আছে কত 240 গুণিত কত 3/4, কাটাকাটি হবে তাহলে। তাহলে এটা 4 একে 4, 4 6 24 শূন্য, এটাও 4 একে 4, 4 6 24 শূন্য, এটা তাহলে 60 একে 60, এটা 60 3 180, 180 কি গো লিটার। ক্লিয়ার। এবারে প্রশ্নটা কি বলছে দেখো, বলছে এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে, জল মানে জল কত ছিল, এটা জল মানে এইটার সঙ্গে কিন্তু মেশাবো, বলেনি যে ডেটল মেশাবো, তাহলে জল মেশালে তাহলে এইটার সঙ্গে কত মেশাবে, 60 মিলিলিটার জল মেশানো হবে। আচ্ছা, এটা মিলিলিটার আছে হলো, এটা লিটার নয়, এটা তোমরা মিলিলিটার লিখবে হলো, মিলিলিটার। তাহলে এখন তাহলে কী লিখব, এর সঙ্গে মানে এটার সঙ্গে তাহলে 60 মিলিলিটার জল মেশালে যা বইতে ভাষা আছে সেটা লিখবে, এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে কি বলছে, জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে, জল ও ডেটলের আয়তনের অনুপাত হবে কত হবে, তাহলে এইটার সঙ্গে কত আরও 60 মেশানো হবে, তাহলে 60 যুক্ত 60 ইস টু, এটা কিছু হচ্ছে মেশানো হবে না তো, তার মানে কি এটা যাই ছিল তাই থাকবে, তাহলে এটা কত হবে 120 ইস টু 180, এর 0 0 কাটা যাবে, 3 4 12, 3 6 18, আবার যাবে 2 2 4, 2 3 6, তাহলে কত হলো 2:3, 2:3। ওকে, তারপরের অঙ্কটা দেখো, এটাও ভালো অঙ্ক পরীক্ষায় আসে। বলছে একটা বন্যা ত্রাণ শিবির, মানে বন্যা হয়েছে হলো, সেখানে 4000 জনের 190 দিনের খাওয়ার মজুদ ছিল, বোঝো 4000 জনের 190 দিনের খাবার মজুদ ছিল। তাহলে এখানে কি 30 দিন পর 800 জন অন্যত্র চলে যায়, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে। তাহলে দিনটা শেষে আছে, তাহলে আমি লোক সংখ্যা আর কত দিন সংখ্যা সমস্যাটা তৈরি করবে। তাহলে দেখো 4000 জনের 190 দিনের খাবার কিন্তু মজুদ ছিল, মানে যে খাবারটা মজুদ আছে সেটা দিয়ে 4000 জনের 190 দিন চলবে। 30 দিন পর, তার মানে আমি তাহলে কী লিখতে পারি, যে লোক সংখ্যা 4000 আর দিন সংখ্যা কত লিখব, 190 বিয়োগ 30, তাই না, যেহেতু 30 দিন পর থেকেই তো হিসাবটা হচ্ছে, অঙ্কটা তো 30 দিন পর থেকেই করতে বলছে, তাই না, প্রশ্নটা তো তাই। ওকে, এবারে তারপরে কী হচ্ছে, 800 জন অন্যত্র চলে গেলে, তাহলে 4000 তো ছিল, ব্যাপারটা বুঝছো, 4000 তো ছিল, তাহলে 800 জন চলে গেল, তাহলে সমান কত হবে 3200 জন। এই 3200 জনে
কতদিন চলবে? এই সমস্যাটা ভালো করে করবে, প্রশ্নটা কিন্তু আসে। এবারে কি বলেছে, এর সঙ্গে এর কী সম্পর্ক সেটা বার করতে হবে। কেমন করব? ভাবো, এরকম করে ভাবতে হবে যে 4000 জনের 160 দিনের খাবার মজুদ ছিল, বা 4000 জনের যে খাবারটা আছে সেটা 160 দিন চলে, তাহলে 3200 জনের বেশি দিন চলবে না কম দিন চলবে? তাহলে 4000 জনের যদি 160 দিন চলে, নিশ্চয়ই 3200 জনের বেশি চলবে। তাহলে এর থেকে এটা কি কমেছে, আর এদিকে কি বলছি বেশি চলবে, তাহলে কমলে বাড়ে। এরকম উল্টো মনে হলে কি ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাত। তাহলে লিখি যে লোক সংখ্যা ও দিন সংখ্যা পরস্পর ব্যস্ত সম্পর্কে আছে, ব্যস্ত সমানুপাতিতে আছে। দেখো তাহলে লিখে নিচ্ছি, এই লাইনটা কিন্তু লিখতে হবে যে এখানে লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতে আছে। অতএব কীটা বার করতে হবে, যেটা জিজ্ঞাসা চিহ্ন তার সোজা। তাহলে নির্ণেয়, নির্ণয় মানে যেটা নির্ণয় করব, নির্ণেয় দিন সংখ্যা সমান কত হবে, এখানে যেটা আছে সেটা সবসময় লিখবে, ইন্টু ব্যস্ত হলে এটা যেমন আছে তেমন লিখবো, আর সরল হলে এটা উল্টে দেবো। তাহলে 4000 বাই 3200, 4000 বাই 3200, নিচে দুটো শূন্য ওপরেও দুটো শূন্য, ওকে। আচ্ছা দেখো, এটা 16তে কাটবে, 16তে কেটে দাও, 16 2 32, 16 1 16 শূন্য, 2 1 2 2 5 10, 40 5 কত 200, 200 দিন, ওকে। দেখো তারপরে যে ভিত দাগেরটা, একটি বাঁশের দৈর্ঘ্যের এত অংশ লাল আবার এত অংশ সবুজ হলো, তাহলে বাকি 14 মিটার। আচ্ছা এটা তো বাকি 14 মিটার বলছে, তাহলে সম্পূর্ণ অংশ ধরি, বাঁশটির সম্পূর্ণ অংশ সমান কত 1 হলো। এবারে আমরা কি করব, দেখো বলছি প্রশ্নে কি বলেছে, দেখো এত অংশ লাল। একটা ভাবো, আমি যদি একটা বাঁশ আঁকি, আচ্ছা বলছে ধরো এই অংশটা কত 1/3, আবার এই অংশটা ধরো 1/5, তাহলে বাকিটা তাহলে কত হবে, পুরোটা তো এইটা, পুরোটা কি 1, বা বোঝো 1 মানে এখানে ছোট ভাবার কোনো প্রশ্ন নেই, এটা পুরোটা কি হচ্ছে, পুরোটা তো 1, আর এটা কি লাল, এইটা সবুজ, তাহলে এই অংশটা তাহলে কত, এইটা বাকি, বাকি অংশটা কত, তাহলে পুরোটা থেকে এই দুজনকে বাদ দিয়ে দেবো। তাহলে অতএব বাকি অংশ সমান কত হবে, 1 বিয়োগ 1/3 প্লাস 1/5। কি ছবিটা দেখবে খুব সহজ মনে হবে। এই দুটো লসাগু করো, 15 হবে লসাগু, ওকে। তাহলে 1 বিয়োগ 8/15, তাহলে 15 বিয়োগ 7 নাকি গো, 15 বিয়োগ 8, ওকে। তাহলে কত হবে 7/15 অংশ, 7/15 অংশ, ক্লিয়ার। এবারে যেটা আছে দেখো, বাকি বলছে 14 মিটার, তাহলে বাকি অংশ তো এইটা, তাহলে এইটা সমান 14 মিটার লিখবো। দেখো এবারে অঙ্কটা সহজ হয়ে যাচ্ছে, হ্যাঁ। তাহলে বাঁশটি কত মিটার লম্বা ছিল, তাহলে দেখো তো শর্তানুযায়ী কি হবে, এইটা সমান, তাহলে 7/15 সমান কত 14 মিটার, 7/15 অংশ সমান 14 মিটার, আর সম্পূর্ণ পুরোটা কত, এইটা 1,
সম্পূর্ণ অংশ তো 1, তাহলে 1 অংশ সমান কত হবে? অংশ কথাটা লিখবে, হ্যাঁ? তাহলে 1 অংশ সমান তাহলে কত হবে? এই জায়গাটায় তোমরা কিন্তু গুলিয়ে দাও, সেটা একটু মনে রাখার জন্য বলছি, বোঝো। এই যে ভগ্নাংশ, এটা তো ভগ্নাংশ, লহর আছে, এরকম ভগ্নাংশ আকার যখন থাকবে যে এই এত অংশ সমান, ধরো অমুক মিটার, এখানে 14 আছে, 14 মিটার, 1 অংশ 1 দিয়ে যখন এই সব ক্ষেত্রে মানে ভগ্নাংশের ক্ষেত্রে যখন 1 দিয়ে বার করবে তখন কিন্তু ভাগ হবে। ওকে, তাহলে 14 ভাজিতক 7/15 হলো। এটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে। তুমি যদি বলো যে স্যার এক্ষুনি তো বলেছিলেন সম্পূর্ণ অংশ এটা 1 তো পুরোটা এটা বড়, এরকম ক্ষেত্রে এখানে ভাবতে যাবে না। হলো, সবসময় মাথায় রাখবে কোনো ভগ্নাংশ যখন আসবে সেইটা সমান, ধরো এইটা তো ভগ্নাংশ, এই অংশ সমান 14 মিটার, 1 দিয়ে যখন বার করব এই ভগ্নাংশের ক্ষেত্রে, যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে যখন 1 দিয়ে বার করব তখন ভাগ হবে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে সমান, এটা কি ভগ্নাংশের ভাগের নিয়ম কি? 14, মানে প্রথমে এখানে যেটা থাকে লিখে দেবো, ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করবো, এটাকে উল্টে দেবো, 15/7, 7 2 30, তাহলে কত? 15 2 30, 30 মিটার। ওকে, তাহলে প্রশ্নটা কি ছিল যে তোমার বাঁশটি কত লম্বা? তাহলে বাঁশটি 30 মিটার লম্বা, অতএব বাঁশটি 30 মিটার লম্বা। বাঁশটি কত? 30 মিটার লম্বা। ওকে, এরপরে দেখো 3-এর দাগে খুব ভালো প্রশ্ন, এটাও পরীক্ষায় আসে, যেহেতু এটা একটু বড় প্রশ্ন হলো, এটাতে কিন্তু একটু ব্যাখ্যা করতে হবে। দুটি সংখ্যার অনুপাত দিয়েছে, এরকম কোনো 2টি হোক, 3টি হোক, 4টে সংখ্যার অনুপাত যদি দেওয়া থাকে, তোমরা ধরে নেবে যে ধরি প্রথম মানে একম মানে প্রথম সংখ্যা কত না 5x, আর 2 অন্তস্থ মানে দ্বিতীয় সংখ্যা কত? 7x। আচ্ছা, অতএব এদের গসাগু, অতএব সংখ্যা দুটির গসাগু কত? গসাগু মানে কি? এর দুজনের গসাগু কত বলো? তোমরা যে গসাগু এরকম তো করো, এ দুজন গসাগু মানে কি? সবগুলো যাবে। এ দুটো কি বিভাজ্য হবে কি দিয়ে? এক্স দিয়ে। এটাও এক্স দিয়ে বিভাজ্য হবে, এটাও এক্স দিয়ে, তাই না? যখন তোমরা ধরো 7, 5 আর 7, এর ক্ষেত্রে গসাগু কী করতে? 1, কেন 1 দিয়ে দুজন যাবে, তাই না? যে 1 5 5, 1 7 7, তখন গসাগু কী বলতে? 1। গসাগু মানে সবগুলো দিয়ে যাবে। আর এখানেও তাহলে এ দুজন কি এক্স দিয়ে যাবে, তাহলে গসাগু এক্স। ওকে, এবার দেখো প্রশ্নে বলে দিয়েছে সংখ্যা দুটির গসাগু 13, তাহলে অতএব লিখতে পারি কি? এক্স সমান কত? 13। এক্স সমান যদি 13 পেয়ে গেছে, এবারে সংখ্যা দুটি চেয়েছে, এই এক্সের জায়গায় 13 বসিয়ে দেবে, তাই না? অতএব সংখ্যা দুটি কত হবে? 5 × 13, কেন এই মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে ইন্টু 5 × 13, 13 5 65, আরেকটা কি 7 × 13, 13 7 91, 7 × 13, তাহলে 91। খুব সহজ প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে। তারপরে প্রশ্ন দেখো, এই যে বর্গমূল নির্ণয় করতে বলছে এইটার, হ্যাঁ, এইটার বর্গমূল মানে এইটাকে বর্গমূল চিহ্ন দিয়ে দাও, হলো। এবারে তুমি বর্গমূল করবে। ওকে, তাহলে এবারে 24 স্কোয়ার কত? তোমরা নিশ্চয়ই জানো, বর্গ নামতাগুলো 2 থেকে 30 পর্যন্ত মুখস্থ করে নেবে। 24 স্কোয়ার কত? 576 প্লাস 10, 10 স্কোয়ার মানে কি 100। ওকে, তাহলে এটা যোগ করলে কত? 576 100, 676।
676। ওকে, এবার এটার বর্গমূল করতে হবে। এটা যাদের বর্গনামতা যাদের মুখস্থ আছে তারা কিন্তু খুব সহজে কিন্তু করে দেবে। কেমনভাবে? তারা খুব সহজভাবে করে দেবে। কেন? তারা জানে 676টা 26-এর বর্গ, মানে 676 সমান লিখতে পারি 26 গুণিত 26। ওকে, তাহলে এটাই, এই যে রুট ওভার, একে ইংলিশে বলে রুট ওভার, হলো বাংলায় বর্গমূল বলে। আচ্ছা, এই চিহ্নটার বাইরে বেরোনোর উপায় কি? জোড় থাকলে একটা বাইরে বেরোবে। হলো, জোড় থাকলে একটা বাইরে বেরোবে, তাহলে সমান কী হবে? 26 উত্তর হবে। এবারে যদি বলো স্যার আমার বর্গ নামটা তো মনে নেই, তখন বার করে নেবে। দেখো দেখিয়ে দিচ্ছি। 676 কেমন করবে? একদম ডান পাশে ফুটকি দেবে, একটা বাদে একটা ফুটকি দেবে। হলো, তোমরা এরকম বর্গমূলটা যেহেতু 4 নম্বর আছে, তোমরা সরাসরি না করে এভাবে দেখিয়ে দেবে। হলো, আর যখন সময় থাকবে না এরকম হচ্ছে করে দিয়ে চলে আসবে। আচ্ছা, এবারে বর্গমূল করার নিয়ম কি বললাম? ডান পাশেটা পুটকি দেবো, একটা বাদে একটা পুটকি দেবো, এরকম। এবার একটা দাগ টানলাম এপাশে। এবার বর্গমূল যেহেতু করছো, বর্গ নামটা রাখবো। এবার কত দূর? পুটকি পর্যন্ত। প্রথম পুটকি কি 6 পর্যন্ত আছে, তাহলে 2 2 4, 3 3 9, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 2 4। এখানে বিয়োগ করলে কত? 2। আর নামবে সবসময় পুটকি পর্যন্ত, মানে জোড়, মানে 7 আর 6 নামলো। এবারে এ পাশে দাগ দেবে, এইটা ডবল দেবে, কত? 4। হলো, এবারে এখানে যত দেবো এখানে তত। এখানে যদি 1 দাও, এখানেও 1, তাহলে 41, 1 41, তাহলে ছোটো হয়ে যাচ্ছে। এখানে 2 দিলে এখানে 2। এবারে এটা তো 6 যাবে। কেন? এই যে শেষেরটাকে দেখে তোমরা অনুমান করবে, বর্গনামতাগুলো ডাকবে 6 6 36 না, তাহলে এরও শেষে 6 আছে, তো কততে দেবে এরকম একটা অনুমান করবে। এবারে দেখো আমি 6 দিয়ে দিচ্ছি, কেন? আমি মনে মনে গুণ করে নিয়েছি যে 46 6 276। তোমরা কি করবে? 46 6 276 হচ্ছে কি না এখানে কিন্তু গুণ করে নেবে। 46 6 6 6 36, 6 হাতের 3, 6 3 18, 19 20 21, এই 6 4 24, 3 কত? 27। দেখো 276 হচ্ছে। বুঝতে না পারলে বারবার ভিডিওগুলোকে দেখবে। আচ্ছা, কি বললাম? যদি যেহেতু 4 নম্বর আছে সম্ভবত, 4 নম্বর না, এটা 2 নম্বর আছে। 2 নম্বর আছে মানে এইরকম দেখিয়ে দিয়ে চলে আসবে, তাহলে 30 পর্যন্ত বর্গনামতাগুলো মুখস্থ করে নেবে। ওকে, দুটোতেই দুটোতেই তোমাদেরকে জানিয়ে দিলাম যাতে তোমাদের না সমস্যা হয়। ওকে, দেখো তার পরের অঙ্কটা বলছে একটি জিপ গাড়ি সমবেগে 320 কিমি দূরত্ব যেতে 8 ঘন্টা সময় নেয়, 440 কিমি দূরত্ব যেতে কত সময় লাগবে? হলো, তাহলে এটা তাহলে কি, আমি দূরত্ব সমস্যাটা তৈরি করি, দূরত্ব আর হচ্ছে সময়। ওকে, তাহলে দেখো এখানে প্রথম কী আছে? 320 কিমি, 320 কিমি দূরত্ব যেতে 8 ঘন্টা সময়টাকে ব্র্যাকেটে এরকম করে ঘন্টাও লিখে দেবে। এবার 440 কিমি কত সময় লাগবে? এখানে দূরত্ব আর সময়টা কি সম্পর্ক আছে লিখে নিতে হবে, এটাই আসল। হলো, এখানে এটা কিন্তু বলে দিচ্ছে সমানুপাতে বার করতে। হ্যাঁ, তার মানে এখানে এই পদ্ধতিটা তোমাকে করতেই হবে, মাস্ট বি। যদি এরকম লেখা না থাকে তুমি ঐকিক নিয়মেও করে দিতে পারো, কিন্তু যেহেতু বলেছে সমানুপাতে সাহায্য করতে বলছে, এখানে দূরত্ব ও সময়, দূরত্ব ও সময় কি সরল সমানুপাতে না ব্যস্ত সমানুপাতে আছে? দেখো 320 কিমি যেতে 8 ঘন্টা লাগে, তাহলে 480 কিমি যেতে নিশ্চয়ই বেশি সময় লাগবে। তাহলে এটা এর থেকে বড়, বাড়লে বেশি বলছি, তাহলে বাড়লে বাড়ে, তাহলে সরল সরল, তাই তো? সরল সরল সমানুপাতে আছে। হলো, তাহলে বিষয়টা বোঝো। এটা কী হবে তাহলে? এই যে বাড়লে বাড়ে, কমলে কমে, এই যে সহজ কথা, এরকম মনে হলে সরল, আর উল্টো মনে হলে বাড়লে কমে বা কমলে বাড়ে হলে ব্যস্ত। ক্লিয়ার? তাহলে এবারে কী বার করতে হবে? এইটা জিজ্ঞাসা চিহ্ন, তাহলে সময়, তাই তো? সময় সমান কী লিখব?
বা তুমি যেটা সরাসরি প্রশ্নে চেয়েছে সেটাও তুমি লিখতে পারো। এখানে কি চেয়েছে জানো, এই যে 480 কিমি দূরত্ব যেতে কত সময় লাগবে, তুমি লিখতে পারো, সরাসরিও লিখে দিতে পারো, নাহলে নির্ণয় সময় যেমন আমি লিখেছি সেরকম করে হচ্ছে লেখো। অতএব নির্ণয় সময় কি বলেছি, এখানে যেইটা আছে সেইটা লিখবো, 8 গুণিতক, যেহেতু সরল হলে কি এটা উল্টে যাবে, তাহলে 480/320, 0 কেটে যাবে, 8 4 32 হলো, 4 1 4, 4 2 8, তাহলে 12 ঘন্টা হলো। তাহলে সময় থাকলে শেষে, যেহেতু দু নম্বরে, অতএব না লিখলেও চলবে, তবু চেষ্টা করবে আর কি, শর্ট প্রশ্নে তো লিখবেই না, অতএব 2-3 নম্বরগুলো একটু লিখতে পারো, তবে সময় থাকলে। তাহলে লিখবে কি না, অতএব 12 ঘন্টা হলো, অতএব তাহলে 400, ওই একই বেগে 440 কিমি দূরত্ব যেতে, তাই না, ওই একই বেগে 440 কিমি দূরত্ব যেতে কত সময় লাগবে, 12 ঘন্টা। ওকে, তারপরের অঙ্কে তাহলে যাচ্ছি। তারপরেরটা দেখো, বলছি সুভাষবাবু তার মাসিক আয়, মাসিক মানে এক মাসের হলো, 1 মাসের আয়ের এত % খরচ করেন। যদি তিনি মাসে এত টাকা খরচ করেন, দেখো তার মানে কি, এখানে বলছে মাসিক আয়ের এত % খরচ করে, এখানে মাসিক আয় দিয়ে দিয়েছে, তাহলে এইটা তো মাসিক আয়, তাহলে এইটা এর, আয়ের মানে এর আছে, বোঝো, তাহলে এইটা এর এত %, তাই তো। তাহলে তিনি খরচ করেন তাহলে কত, তাহলে কি লিখতে পারি এখানে, যদি তিনি মাসে এত টাকা খরচ করেন, আবার বলছে তার মাসিক আয়ের এত খরচ করেন, তার মানে কি এইটা সমান এইটা, তাহলে শর্ত অনুযায়ী 66/2/30%, তাই তো, সমান 3250 টাকা, নাকি ভেবে দেখো, এখনও ভাবার সময় আছে, যে বলছে মাসিক আয়ের এত % খরচ করেন, আবার মাসিক আয়টা দিয়ে দিয়েছে তো, হলো, না না, এখানে মাসিক আয় দেয়নি, হলো মাসিক খরচটা দিয়েছে, হলো, তাহলে মাসিক আয়ের এত, এটা তো খরচ, এত % খরচ, আর এটাও তো খরচ, তাহলে এইটা সমান এইটা, এইটা পার্সেন্ট সমান এইটা, তাহলে 1% সমান কত হবে, ওকে। আচ্ছা, অঙ্কটা একটু মিস্টেক হয়ে গেছে, বলছে দেখো সুভাষবাবু তার মাসিক আয়ের, তাহলে আয়টা জানি না, তাহলে ধরি সুভাষবাবু মাসিক আয় ধরে নেবে টাকা, হলো। এবারে এক্স এর, এই যে আয়ের, হলো, আয়ের মানে আয়টা কত, ধরেছি, এর এইটা, হলো, তাহলে এবারে কি লিখবো, শর্তানুযায়ী এক্স এর কত, 66.1/2% সমান এইটা হবে, তাই না, 3250। ভেবে দেখো, বলছে তার আয়ের এত % খরচ করেন, আর এইটাও খরচ, তাহলে আয়ের কি, এর মানে টাকার এত % খরচ করেন, সেইটা কত সেটা দিয়ে দিয়েছে এইটা, হলো। এবারে অঙ্কটা দেখো হয়ে যাবে, তাহলে এটা, তাহলে আমি কি লিখব, এক্স সমান, এটা গুণ মানে সেদিকে গেলে ভাগ হবে, তাহলে 3250 ভাজিত 2/3 আছে, হলো, এটা কিন্তু 2/3, একটু ঠিক করে নাও, হলো, 2/3। এবারে দেখো, তাহলে 3250 ভাজিত, একে পূর্ণ ভাঙো, এটা কিন্তু 27 মনে করো না আবার, হ্যাঁ,
তাহলে এটা 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 গুণ করে এটা যোগ করো, তাহলে 200/3, এটা কিন্তু পার্সেন্টেজ ছিল, 200/3 হলো, বাই পার্সেন্টেজটা তুলে দিচ্ছি, পার্সেন্টেজ তুলে নিচে 100 হবে। ওকে, পার্সেন্টেজটা তুলে দিলে নিচে কিন্তু 100 আমি দিয়ে দিয়েছি। ওকে, দেখো এই যে নিচে 100, ওকে 100 দিয়ে দিয়েছি। সমান, দেখো সমান এবার কী করব, 3250 গুণিতক, কেন, যেহেতু ভগ্নাংশ আছে এপাশে, এটা কিন্তু মূল সরলরেখা হলো, এইটাকে ভাঙলে তো এইটা হচ্ছে, তাহলে এইটা পুরোটা নিচ্ছে, এটা মূল সরলরেখা, তাহলে এইটা বাই, উল্টে যাবে, 100/200/3 হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই রকম পরিস্থিতি আবার থাকলে তখন কি করতে হবে সেটা বোঝো। তখন 3250 গুণিত এইটা ইন্টু এইটা, কেন, এটা তো একটা মানে এইটারটা তো এই অংশটা, আর এর উপরেরটা যেটা সেটা মূল সরলরেখা, 100 ইন্টু একে উল্টে দাও, 3/200। ক্লিয়ার? 100, 2 200, আর 2 1 2, 2 1 2, 2 6 12, 2 2 4, 2 5 10, 1625 ইন্টু 9। ওকে, আচ্ছা এই যে 3টা কিন্তু এটা নয়, কিন্তু এই 3টা এই অংশের, 1625 ইন্টু 3, দেখলে অঙ্ক সতর্কতার অভাবে কি হতে পারে, তাই না? 1625 ইন্টু এই 3, এটা তো এই 200/3 এই অংশটা, তাই না? এটা আদৌ কাটাকাটি করার 3 নয়, কিন্তু একদম মিস্টেক হয়ে যায়। এই জন্য লেখাগুলো একটু না ফাঁকা ফাঁকা করে নেবে, প্রত্যেকটা লেখার নিচে তোমরা একটু ফাঁকা দেবে, তো ভিডিও করতে একটু পেজের সমস্যা হয়, যার জন্য এটা করে দিচ্ছি। তাহলে হবে 4875 হলো, মানে 1625 ইন্টু 3 গুণ করো, 4875 টাকা। ক্লিয়ার? দেখো এবার অতএবটা লিখে নিয়েছি। অতএব সুভাষবাবুর মাসিক আয় 4875 টাকা। ওকে, তারপরের প্রশ্নে চলো। তারপরের প্রশ্ন দেখো, 3-এর দিকে শেষ অঙ্ক। চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে চিনি পাওয়া যেত, এখন 150 টাকায় সেই চিনি পাওয়া যায়। তাহলে এখন চিনির দাম শতকরা কত বেড়েছে? আচ্ছা আগে দেখো বেড়েছে কত, শুধু বেড়েছে করো, চিনির দাম বেড়েছে কত, চিনির দাম বেড়েছে কত বলো, তাহলে 150 বিয়োগ কত, 125, তোমার কত, 25 টাকা, তাই তো? 150, আগে তো 125 ছিল, এখন 150 হয়েছে, তাহলে বেড়েছে কত, 25 টাকা। এবারে শতকরা চিনির দাম বেড়েছে, এটা বার করবে কেমন, এটা নিয়মটা যত বেড়েছে বা কমেছে সেইটা ওপরে বসবে। এটা তো বেড়েছে, হ্যাঁ, কোনোটা হয়তো কমেছে, প্রশ্ন দিতে পারে, বেড়েছে বা কমেছে যেইটা সেটা ওপরে বসবে, আর আগে যেইটা ছিল, আগে আগে মানে প্রথম যে দামটা ছিল সেটা নিচে বসবে। এটা একদম মাথায় রেখে দেবে, মানে এইটার উপরে তো বেড়েছে কমেছে আমরা বুঝতে পেরেছি, ইন্টু 100 হলো। তাহলে 25 5-এ 125, 5 20-তে 100, হ্যাঁ 5 20-তে 100, তাহলে 20%। ক্লিয়ার? তারপর দেখো 4-এর দাগের প্রশ্ন বলছে, এ বি সরল লেখাংশের বি বিন্দুতে, আচ্ছা আগে একটা এ বি সরল লেখাংশ আঁকি, এখানে কিছু বলেনি, কত সেমি টেমি ইচ্ছে খুশি একটা সরল লেখাংশ আঁকলাম, হলো। এর এ বি নাম দিয়ে দাও, এ বি হলো, এ বি সরলরেখাংশের বি বিন্দুতে, বি বিন্দুতে কি বলেছে, এই দেখো বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি লম্ব, মানে বিসি লম্ব আঁকতে বলছে। এটা নিয়ম কি দেখো, এই পাশে কাটা কম্পাসটা বসিয়ে তোমরা কি করবে, ইচ্ছা খুশি যে কোনো একটা মাপ নিয়ে এভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করবে, হলো। এবারে এইখানে বসাও কাটা কম্পাসটা,
একবার, আবার এখান থেকে আরেকবার কাটলে হলো। এবার ওপরের দিকে একবার, আর এই যে ছেদ থেকে এটা একবার করলে হলো। এরকম যেন না বেঁকে যেন যায়। এবার এই যে এইখানটায় বিন্দুগুলো একটু ঠিকঠাক, প্রত্যেকটা ছেদে কিন্তু বিন্দু দেবে, না হলে করবে না। তাড়াহুড়ো করলে পরীক্ষা হলে সব ভুল হয়ে যাবে। এবারে এই দুটোকে যোগ করে দাও। এইটা হচ্ছে লম্ব, এটাকে নাম দিয়ে দাও সি। বারবার দেখবে বুঝতে না পারলে। তাহলে এ বি একটা সরলরেখাংশ, বি বিন্দুতে কি বিসি লম্ব এঁকেছি। এবারে বলছে পেন্সিল কম্পাসের সাহায্যে এ বি সি কে সমদ্বিখণ্ড করতে বলছে, মানে এই কোণটাকে সমদ্বিখণ্ড করতে বলছে। এর নিয়ম কি বুঝে নাও। এই কোণটার মাপ নিয়ে নাও, নিয়ে এ পাশে বসিয়ে এখানে বৃত্তচাপ, আর এখানে বসিয়ে এই বৃত্তচাপ। এবারে এই যে ছেদটা হলো, এই ছেদের সঙ্গে এই কর্ণ যোগ করে দাও। এটা হয়ে গেল সমদ্বিখণ্ড। যে কোনো কোণকে সমদ্বিখণ্ড করার নিয়ম এইটা। হয়ে গেছে, আর কিছু করার নেই। সমদ্বিখণ্ড করতে বলেছে শুধু, আর তো কিছু নেই। আর তারপরে দেখো এই যে চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকতে বলছে। দেখো আমি দ্বিতীয় চাঁদার সাহায্যে তোমরা চাঁদা বসাবে। তো চাঁদা বসাতে হলে প্রথমে কি করতে হবে, একটা সরল লেখা। আচ্ছা, চাঁদার সাহায্যে কি বলছে প্রশ্নটা পড়ে নাও। 72 ডিগ্রি কোণ আঁকতে বলেছে। ওকে, দেখো প্রশ্নটা পড়ো, চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকতে বলছে। তাহলে আগে একটা তোমরা যে কোনো একটা দাগ টানো। এখানে যে কোনো জায়গায় একটা বিন্দু দিতেই পারো, যে কোনো জায়গায়, কেন চাঁদাটা বসাতে হবে। চাঁদাটা বসাতে হয় কেমন জানো তো, এই যে দেখো, এই যে দাগটা, আর এইখানটায় বিন্দুটা বসবে, দেখলে? হাই যে বিন্দুটা, এই বিন্দুটা এইখানে বিন্দু বসাতে হয়। এটা 72 ডিগ্রি। তোমরা দেখো এই যে এদিক দিয়ে দেখলে শূন্য থেকে দেখবে, শূন্য এই যে 70 পর 80, তাহলে 70, এইটা 71, 72 হলো। ব্যাস, কী করবো তাহলে, ব্যাপারটা বুঝতে পারলে কি না? তাহলে এইটাকে যোগ করে দেবো। ক্লিয়ার? 72 ডিগ্রি এখানে নাম দিয়ে দেবো এইটাকে, এটা কত ডিগ্রি, 72 ডিগ্রি লিখে দাও। হ্যাঁ, এর তো কোনো নাম দেয়নি প্রশ্নটা, তুমি ইচ্ছা খুশি এ বি নাম দিয়ে দাও। তাহলে লিখে দেবে যে কোণ এ ও বি সমান কত, 72 ডিগ্রি। ওকে, এবারে বলছে পেন্সিল ও কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ড করতে বলছে, না এই কোণটাকে সমদ্বিখণ্ড করতে বলছে। ক্লিয়ার? তাহলে আচ্ছা, তুমি তাহলে কোণটা একটু বড় করে এঁকে নেবে, যাতে সমদ্বিখণ্ড করতে সুবিধা হবে। সেই নিয়মটা কি, এই কোণের মাপটা পুরোটা নিয়ে নেবে, নিয়ে এদিক থেকে বৃত্তচাপ অঙ্কন করবে, আবার কী করবে, এদিক থেকে বৃত্তচাপ অঙ্কন করবে। হয়ে গেল। এবারে এই দুটোকে ছেদে একটু পুটকে দিয়ে দাও, যাতে যোগ করতে সুবিধা হবে। ওকে, এই যোগটা একটু ধৈর্য সহকারে করবে। হয়ে গেল, এই কোণটাকে সমদ্বিখণ্ড করে দিয়েছি। তারপরে যেটা অথবাটা যেটা আছে, দেখো স্কেলের সাহায্যে 12 সেমি দৈর্ঘ্যের সরলরেখা আঁকো। আচ্ছা দেখো, আমি তাহলে 12 সেমি দৈর্ঘ্যের সরলরেখা আঁকছি। 12 সেমি দৈর্ঘ্যের সরলরেখা এঁকে পেন্সিল কম্পাসের সাহায্যে 4টি ভাগে ভাগ করতে বলছি। ওকে, তাহলে দেখো 4টি ভাগে ভাগ করছি। দেখো 12 সেমি, দেখো এই যে 12, এই যে দেখা যাচ্ছে এই যে 12, এখানে পুটকে দেবে, আর এখানে এই যে 12 সেমি। হ্যাঁ, 4টি ভাগে ভাগ কেমন করবে জানো? দেখো খুবই সহজ। এই পুরোটা মাপ নিতে পারো, যেহেতু কোলাচ্ছে না, ওটা হাফের বেশি নিলে হবে। হ্যাঁ, তাহলে এই একটা বৃত্তচাপ, এই একটা বৃত্তচাপ, এদিকেও এ পাশ দিয়েও। এটা কি দু ভাগে ভাগ করা হচ্ছে আগে। ক্লিয়ার? এই ছেদে পুটকে দিয়ে দাও, হলো। তাহলে এটা কি 2 ভাগে ভাগ হলো,
এটা কি হলো, 2 ভাগে ভাগ হলো। এবারে এইটাকেও আবার করো, এইটাকেও করবে। তাহলে দেখো এটা পুরোটা মাপ নিতে পারো, নিয়মটা হচ্ছে পুরোটা বা হাফের বেশি। তাহলে এদিকে করলাম, এদিকে করলাম। এবারে দেখো এদিকে করলাম, এদিকে করলাম। এবারে সেই যোগ যোগ করে দাও, দেখো হলো। আবার এ পাশটাকে হচ্ছে করো, তো পুরোটা নিতে পারো বা হাফের বেশি। এইটাকে তো হ্যাঁ, এই অংশটাকে তো সমদ্বিখণ্ড করবো, এদিকে এদিকে, ওপরে নিচে। কোণ বা সরলরেখা দুটোকেই সমদ্বিখণ্ড করার তোমরা শিখে গেলে। দেখো 4 ভাগে ভাগ হয়ে গেছে। দেখো 1টা 2টো 3টে 4টে, চার ভাগে ভাগ করতে বলছে। এবারে প্রতি ভাগের দৈর্ঘ্য সমান হয়েছে কিনা মেপে দেখতে বলছে। হ্যাঁ, এগুলো তোমরা কি করবে, এগুলো সব মেপে দেখতে অনেক সময় যাবে। হলো, তোমরা লিখে দেবে যে 12 তো নাকি, 12কে 4 দিয়ে ভাগ করলে কত, 3। তোমরা লিখে দেবে যে প্রতি ভাগের দৈর্ঘ্য মেপে দেখলাম কত হবে, 12কে 4 দিয়ে ভাগ করলে কি হবে, 3 সেমি। 4 3 12, 3 সেমি। হলো, মানে তোমাকে এটা মেপে দেখতে বলছে। এটা দেখো প্রতিভাগের দৈর্ঘ্য 3। পরীক্ষা হলে না টাইম না থাকলেও তো মেপে টেপে দেখার সময় নেই। দেখো এই তো 3 হয়েছে না, দেখো প্রত্যেকটা 3 3 3 6 3 9 3 12, তাহলে প্রতিভাগের দৈর্ঘ্য 3 সেমি। এবারে পরীক্ষা হলে কি তোমরা তখন কিন্তু মাপতে যেও না। 4 ভাগে ভাগ করতে বলছে কাকে, 12 সেমিকে, পুরোটা তো 12। তো 12 সেমিকে 4 দিয়ে ভাগ তুমি মনে মনে করে নেবে, 3 হবে। তো তাহলে প্রতি ভাগের দৈর্ঘ্য 3 সেমি লিখে দেবে। ওকে, এখানেই আপাতত শেষ। প্রতিটা স্কুল আমরা দিয়ে যাব। তোমরা এই প্রশ্নগুলোকে আমি যতটা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বারবার ভিডিওগুলোকে দেখবে। হ্যাঁ, তাতে দেখবে যদি সবগুলো স্কুল যদি ভালো করে এভাবে বুঝে করতে পারো, আশা করি তোমরা প্রথম পরীক্ষায় পুরো 30-এ 30 পাবে। ওকে।